বাংলাদেশে যারা নতুন কিছু করার স্বপ্ন দেখেন, মানে বিশেষ করে প্রযুক্তি ব্যবহার করে কোনো সমস্যার সমাধান খুঁজছেন, তাদের জন্য এই টাকার জোগাড় করাটা এটা তো একটা বিরাট চ্যালেঞ্জ, তাই না? একদম, সবসময় ছিল। তো সম্প্রতি বাংলাদেশ ব্যাংক একটা বেশ গুরুত্বপূর্ণ সার্কুলার জারি করেছে, মাস্টার সার্কুলার, যেটা হয়তো এই ছবিটা অনেকটাই বদলে দিতে পারে। হ্যাঁ, খুবই সময়োপযোগী একটা পদক্ষেপ। আজ আমরা এটার ভেতরে একটু ঢু মারব, দেখব কি আছে এতে। ঠিক, এই সার্কুলারটা কিন্তু আমাদের দেশের স্টার্টআপ জগতের জন্য খুবই ভাইটাল। কারণটা হলো, এই প্রথমবার স্টার্টআপদের অর্থায়নের জন্য একটা বলতে পারেন গোছানো কাঠামো তৈরির চেষ্টা করা হয়েছে। লক্ষ্যটা পরিষ্কার, দেশের অর্থনীতিকে বুস্ট দেওয়া, নতুন নতুন কাজের সুযোগ তৈরি করা, আর অবশ্যই ইনোভেশন বা নতুন চিন্তাভাবনাকে উৎসাহ দেওয়া। চলুন তাহলে একদম মূলে যাই। এই নতুন নীতিমালায় স্টার্টআপ বলতে আসলে ঠিক কাদের বোঝানো হচ্ছে, সংজ্ঞাটা কি? আচ্ছা, সহজ করে বললে স্টার্টআপ হচ্ছে এমন একটা নতুন উদ্যোগ যেটা হয়তো প্রযুক্তি ব্যবহার করছে বা একদম নতুন কোনো আইডিয়া কাজে লাগিয়ে কোনো প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছে, আর সেটার খুব দ্রুত বড় হওয়ার সম্ভাবনা থাকতে হবে। দ্রুত বড় হওয়ার সম্ভাবনা, আচ্ছা। হ্যাঁ, শুধু নতুন ব্যবসাই নয়, দুটো জিনিস খুব জরুরি: স্কেলেবিলিটি দ্রুত সম্প্রসারণের ক্ষমতা, আর ইনোভেশন নতুনত্ব। পুরনো কোনো ব্যবসাকে ভেঙে নতুন করে সাজালে বা ভাগ করলে কিন্তু সেটা স্টার্টআপ হবে না। তার ফোকাসটা হলো টেকনোলজি, নতুন আইডিয়া আর গ্রোথ পোটেনশিয়াল, এই তো? একদম, এই তিনটে বিষয়। বেশ, এখন সবচেয়ে জরুরি প্রশ্ন, টাকাটা আসবে কোত্থেকে এই ধরনের উদ্যোগের জন্য? দুটো প্রধান উৎসের কথা সম্ভবত সার্কুলারে আছে। হ্যাঁ, দুটো মূল সোর্স। প্রথমটা হলো বাংলাদেশ ব্যাংকের নিজের একটা 500 কোটি টাকার ফান্ড। এটাকে বলা হচ্ছে পুনঃ অর্থায়ন তহবিল। পুনঃ অর্থায়ন তহবিল, আচ্ছা। এটা আবার আবর্তনযোগ্য বা রিভলভিং ফান্ড, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো স্টার্টআপের লোন বা ইনভেস্টমেন্ট যা করবে সেটার এগেনস্টে তারা এখান থেকে আবার টাকা পাবে, টাকাটা ঘুরতে থাকবে। ইন্টারেস্টিং। আর দ্বিতীয় উৎসটা, ওটা কি ব্যাংকগুলোর নিজেদের ফান্ড? ঠিক ধরেছেন, আগে থেকেই তো একটা নিয়ম ছিল, 2021 সাল থেকে ব্যাংকগুলোকে তাদের নেট প্রফিটের 1% দিয়ে একটা স্টার্টআপ ফান্ড বানাতে হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। এখন ওই ফান্ডটাকেই বলা হচ্ছে স্টার্টআপ ইকুইটি ইনভেস্টমেন্ট ফান্ড হিসেবে দেখাতে হবে ব্যালেন্স শিটে। আর এটা কিন্তু চালিয়ে যেতে হবে, প্রতি বছর প্রফিটের 1% এখানে দিতে হবে যতক্ষণ না নতুন কোনো নির্দেশনা আসে। বাহ, বেশ ভালো একটা কমিটমেন্ট তো। কিন্তু এই টাকাটা পাবে কারা? কোন স্টার্টআপগুলো এই সুবিধার জন্য আবেদন করতে পারবে? কোনো শর্ত বা ক্রাইটেরিয়া আছে কি? অবশ্যই আছে, বেশ কয়েকটা শর্তই আছে। যেমন ধরুন, স্টার্টআপটাকে বাংলাদেশে রেজিস্টার্ড হতে হবে। আচ্ছা। সেটার বয়স 12 বছরের বেশি হওয়া চলবে না। 12 বছর? হ্যাঁ, আর এটা কোনো বড় শিল্প গ্রুপের অংশ হতে পারবে না। যিনি উদ্যোক্তা তার বয়স কমপক্ষে 21 হতে হবে। আর খুব জরুরি বিষয়, তিনি কোনো লোনের ডিফল্টার হতে পারবেন না, ঋণ খেলাপি হওয়া চলবে না। ও আচ্ছা। আরেকটা ব্যাপার হলো, যারা বিভিন্ন স্টার্টআপ কম্পিটিশনে জিতেছে তাদের একটু প্রায়োরিটি দেওয়া হবে। এই যে 12 বছরের বয়স সীমাটা বললেন, এটা কি একটু কম হয়ে গেল? কিছু ভালো আইডিয়া তো থাকে যেগুলো ধীরে ধীরে বাড়ে, সময় নেয়, তাদের ক্ষেত্রে কি এটা একটা বাধা হতে পারে? এটা একটা ভালো পয়েন্ট তুলেছেন। হতে পারে, সম্ভবত রেগুলেটররা চাইছেন যারা বেজেকুতো দ্রুত বাড়ছে তাদের দিকে ফোকাস করতে। তবে এটা ঠিক সব দারুণ উদ্যোগ রকেটের গতিতে বাড়ে না। আচ্ছা, এবার দেখি অর্থায়নটা হবে কিভাবে। দুটো মূল রাস্তা আছে, একটা হলো ঋণ বা লোন, আরেকটা হলো ইকুইটি ইনভেস্টমেন্ট বা শেয়ারে বিনিয়োগ। লোনের ব্যাপারটা একটু খুলে বলুন, সুদ কত? এখানেই তো স্টার্টআপগুলোর মূল আগ্রহটা থাকবে, তাই না? কম সুদে টাকা পাওয়া। একদম, ব্যাংকগুলো তাদের নিজেদের টাকা থেকেই লোন দেবে, তবে সেটার জন্য তারা বাংলাদেশ ব্যাংকের ওই যে 500 কোটির ফান্ড, ওখান থেকে রিফাইন্যান্স বা পুনঃ অর্থায়ন পাবে। আচ্ছা। লোনের অ্যামাউন্টটা নির্ভর করবে স্টার্টআপটা কোন পর্যায়ে আছে তার উপর। ধরুন, একদম শুরুর দিকে হলে 2 কোটি পর্যন্ত পেতে পারে, মাঝারি পর্যায়ে 5 কোটি, আর আরেকটু বড় হলে 8 কোটি টাকা পর্যন্ত। এটা কিন্তু মেয়াদি আর চলতি মূলধন মিলিয়ে। আর সুদের হার? এটাই সবচেয়ে আকর্ষণীয় দিক। গ্রাহক পর্যায়ে স্টার্টআপের জন্য সুদের হার হবে সর্বোচ্চ 4%। মাত্র 4%? এটা তো দারুণ খবর। হ্যাঁ, খুবই কম, যেখানে বাজারে অন্য লোনের রেট অনেক বেশি।
আর ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকে দেবে মাত্র 0.50% হারে। সুদটা আবার কম্পাউন্ডিং হবে, মানে ত্রৈমাসিক ভিত্তিতে সুদের ওপর সুদ যোগ হবে। মাত্র 4% সুদ, যেখানে বাজারের স্বাভাবিক সুদের হার এর চেয়ে বেশ খানিকটা বেশি। সেখানে ব্যাংকগুলো কি কম সুদে টাকা দিতে চাইবে? বিশেষ করে স্টার্টআপ তো একটু ঝুঁকিপূর্ণ খাত। দেখুন, দুটো দিকই আছে। 4% সুদ নিঃসন্দেহে স্টার্টআপগুলোর জন্য বিশাল একটা ব্যাপার। ব্যাংকগুলোর জন্য ঝুঁকি অবশ্যই আছে, কিন্তু তাদের জন্য কিছু সুবিধা রাখা হয়েছে। যেমন ধরুন, বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্সিং সুবিধা তো আছেই। আবার 30 জুন 2030 পর্যন্ত স্টার্টআপ লোনের ক্ষেত্রে আইসিআরআর স্লেটিং লাগে না। ও আচ্ছা। আর যদি লোনটা নন পারফর্মিং বা খেলাপি নাও হয়, তাহলেও এর বিপরীতে জেনারেল প্রভিশন রাখতে হবে মাত্র 0.5%। এগুলো হয়তো ব্যাংকগুলোকে একটু উৎসাহিত করবে। কিছু প্রণোদনা তো থাকছেই। তবে ব্যাংকগুলোকেও কিছু শর্ত মানতে হবে, যেমন তাদের নিজেদের খেলাপি ঋণ 10%-এর বেশি থাকা চলবে না, সিআরআর এসএলআর ঠিকঠাক রাখতে হবে। আর একটা ভালো জিনিস হলো, মোট যে লোন দেওয়া হবে তার অন্তত 10% নারী উদ্যোক্তাদের দিতে হবে। নারী উদ্যোক্তাদের জন্য কোটা, এটা খুব দরকারি। আচ্ছা, এবার ইকুইটি বিনিয়োগের কথায় আসি, যেটা ব্যাংকগুলোর নিজেদের ওই 1% ফান্ড থেকে আসার কথা। হ্যাঁ, ওই ফান্ড থেকে কিন্তু সরাসরি লোন দেওয়া হবে না। ওটা শুধু ইকুইটি ইনভেস্টমেন্টের জন্য, মানে স্টার্টআপের শেয়ার কেনা হবে। আর এই বিনিয়োগটা কে করবে? ব্যাংক নিজে? না, এখানেই আর একটা নতুন ব্যাপার। এই বিনিয়োগটা করবে একটা প্রস্তাবিত ভেঞ্চার ক্যাপিটাল বা ভিসি কোম্পানি। ভিসি কোম্পানি মানে বাংলাদেশ ব্যাংক এটা তৈরি করবে? হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক এটা তৈরিতে উদ্যোগ নেবে। ব্যাংকগুলো তাদের ওই স্টার্টআপ ইকুইটি ইনভেস্টমেন্ট ফান্ডের পুরো টাকাটাই এই ভিসি কোম্পানিতে ইকুইটি হিসেবে দেবে। তার মানে সব ব্যাংকের ইকুইটি ফান্ড এক জায়গায় আসছে। ঠিক। আর এই ভিসি কোম্পানি ঠিক করবে কোন স্টার্টআপে ইকুইটি বিনিয়োগ করা হবে। এখানেও স্টেজ অনুযায়ী লিমিট আছে। সিড স্টেজে 2 কোটি, গ্রোথ স্টেজে 5 কোটি, আর হাই গ্রোথ বা স্কেলেবল স্টেজে 8 কোটি টাকা পর্যন্ত। এই ভিসি কোম্পানির গঠন বা পরিচালনা নিয়ে কিছু বলা আছে? কারা চালাবে এটা? বলা হয়েছে এটা কোম্পানি আইন 1994 অনুযায়ী তৈরি হবে। এর একটা ইনভেস্টমেন্ট কমিটি থাকবে, একটা অ্যাডভাইজারি কমিটিও থাকবে। প্রাথমিক সিইও বাংলাদেশ ব্যাংকই নিয়োগ দেবে, আর পুরো কার্যক্রমই বাংলাদেশ ব্যাংক মনিটর করবে। মানে একটা পেশাদার কাঠামো তৈরির চেষ্টা করা হচ্ছে। পুরো ব্যাপারটা তাহলে বেশ গোছানো মনে হচ্ছে। একদিকে কম সুদের লোন, সেটার জন্য বাংলাদেশ ব্যাংকের সাপোর্ট, অন্যদিকে ইকুইটি দরকার হলে তার জন্য একটা ডেডিকেটেড ফান্ড, এবং সেটা ম্যানেজ করার জন্য একটা সেন্ট্রাল ভিসি কোম্পানি। একদম। এই ডুয়াল অ্যাপ্রোচ, মানে লোন আর ইকুইটি, দুটো পথই খোলা রাখা হয়েছে। এটা স্টার্টআপগুলোর ফাইন্যান্সিংয়ের যে গ্যাপটা ছিল সেটা অনেকটাই পূরণ করতে পারে। লোনের টাকাটা হয়তো ওয়ার্কিং ক্যাপিটাল বা ছোটখাটো সম্প্রসারণে কাজে লাগবে, আর ইকুইটির টাকাটা সেটা হয়তো দীর্ঘমেয়াদী গ্রোথ, বড় স্কেলে যাওয়ার জন্য কাজে দেবে। সব মিলিয়ে দেখলে দেশের স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য এটা নিঃসন্দেহে একটা বড়সড় আর ইতিবাচক পদক্ষেপ। তবে আমার মনে একটা খটকা লাগছে বা একটা প্রশ্ন আসছে। বলুন না। ব্যাংকগুলোর টাকাটা নিরাপদে রাখতে হবে, আবার লাভও করতে হবে। অন্যদিকে